হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে সিরিজটা চলছিল সেটার আরও একটা ক্লাস হিস্ট্রি থেকে। আজকে আমরা মডার্ন হিস্ট্রি থেকে কোয়েশ্চেন করব। টোটাল 100 কোয়েশ্চেন থাকবে এবং এই কোয়েশ্চেনের PDF তোমরা টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম এবং লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে নিতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, স্বদেশী আন্দোলনের সময় কোথায় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল? স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে। কোন ঘটনার কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল চৌরি চৌরা ঘটনার কারণে। অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হচ্ছে 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে শুরু হচ্ছে এবং নন কোঅপারেশন মুভমেন্টের সাথে খেলাফত মুভমেন্টটা মার্জ করে দেওয়া হচ্ছে পরবর্তী ক্ষেত্রে। এবং তারপর যখন চৌরি চৌরা ইনসিডেন্ট হচ্ছে 1922 খ্রিস্টাব্দে, এই চৌরি চৌরা ইনসিডেন্টে অসহযোগ আন্দোলনকারীরা একটা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিচ্ছে এবং এই হিংসা হওয়ার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। লবণ সত্যাগ্রহ আন্দোলন, এটা ডান্ডি মার্চ নামেও পরিচিত। লবণ সত্যাগ্রহ আন্দোলন বা ডান্ডি মার্চ এটা 1930 খ্রিস্টাব্দে হচ্ছে। সবরমতী আশ্রম থেকে মার্চ শুরু করা হয়েছিল এবং ডান্ডি পর্যন্ত মার্চ করা হয়েছিল এবং সেখানে গিয়ে লবণ আইন ভঙ্গ করা হয়েছিল। চম্পারণ সত্যাগ্রহ, এটা গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। 1917 খ্রিস্টাব্দে হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। 1917 হচ্ছে প্রথম সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট গান্ধীজির, এবং বিহারের চম্পারণে যে নীল চাষিরা ছিল সেই নীল চাষিরা বিদ্রোহ করেছিল এবং গান্ধীজির এটা প্রথম আন্দোলন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 খ্রিস্টাব্দে হচ্ছে। 1942 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। প্রথম কে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন? ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন মৌলানা হযরত মোহানি। ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল? ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। 1908 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। আলিপুর বোমা মামলা বা আলিপুর বোমা কনস্পিরেসি, এই আলিপুর বোমা কনস্পিরেসিতে ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি সুইসাইড করেছিলেন এবং ক্ষুদিরাম বোসকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। নেক্সট এখানে 1911তে কি হয়েছে? 1911তে ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে যে বঙ্গভঙ্গ হয়েছিল, সেই বঙ্গভঙ্গকে রদ করা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। ঠিক আছে। পশ্চিমবঙ্গে দিনেমারদের উপনিবেশ কোনটি ছিল? ডেন্সদের উপনিবেশ ছিল হচ্ছে শ্রীরামপুর। কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল পলাশীর যুদ্ধের পর, এবং পলাশীর যুদ্ধ হচ্ছে 1757 খ্রিস্টাব্দে, যেখানে সিরাজউদ্দৌলাকে পরাজিত করছে এবং ব্রিটিশদের তরফে যিনি সেনাপতি ছিলেন সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ। পানিপথের প্রথম যুদ্ধ, এটা তো আমরা মধ্যযুগে দেখছি 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হচ্ছে। হলদিঘাটির যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধ এগুলো মুঘল টাইমে হচ্ছে। জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি কে ছিলেন? প্রথম নারী সভাপতি ছিলেন অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট সভাপতিত্ব করছেন 1917 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1917 খ্রিস্টাব্দে, এবং এটা হচ্ছে কলকাতা অধিবেশন। কলকাতা অধিবেশন। এবং সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। সরোজিনী নাইডু সভাপতিত্ব করছে 1925-এ কানপুর অধিবেশন। খুব ইম্পর্টেন্ট দুটো অধিবেশনই, কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং দুটো ইনফরমেশনও ইম্পর্টেন্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেন? বাংলার দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 10। ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভারতে প্রথম কারা এসেছিল? ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ভারতে প্রথম এসেছিল পর্তুগিজ, এবং পর্তুগিজরা সব থেকে শেষে গেছিল। অপারেশন বিজয়ের মাধ্যমে পর্তুগিজদের গোয়া থেকে বিতাড়িত করা হয়েছিল। কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নামকরণ কে করেছিলেন? কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নাম করেছিলেন সিরাজউদ্দৌলা তার দাদু আলীবর্দী খাঁয়ের নাম অনুসারে। কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। ঠিক আছে, নানা সাহেব নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে। নানা সাহেব এবং তাঁতিয়া টোপি এই দুজনেই কানপুরে ছিলেন, নেতৃত্ব নানা সাহেব দিয়েছিলেন। এবং এখানে খেয়াল রাখবেন লখনৌয়ের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। কুনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন বিহারে।
কুনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন বিহারে। তিতুমিরের নাম জড়িত হচ্ছে ওয়াহাবি মুভমেন্টের সাথে, ওয়াহাবি আন্দোলনের সাথে, যিনি বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং এই 1857 সালে বিদ্রোহের সময় কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন এটা খুব ইম্পর্টেন্ট। যেমন বারেলি থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর খান রোহিল্লা। ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যার নাম হচ্ছে মণিকর্ণিকা তাম্বে, এবং এই মণিকর্ণিকা বলে একটি ঘাটও রয়েছে যেটা কাশিতে রয়েছে। এবং ফৈজাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমদুল্লাহ। ঠিক আছে, এই নামগুলো কিন্তু একটুখানি মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। 1857 সালে মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিল? মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ, এবং দ্বিতীয় বাহাদুর শাহই হচ্ছে লাস্ট মুঘল সম্রাট। এরপরে কিন্তু মুঘলদের যে মানে সিংহাসন সেটা কিন্তু ইংরেজদের অধীনে চলে যায়। 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, এবং এরপরে ভারতের গভর্নর জেনারেল পদটাকে চেঞ্জ করে ভাইসরয় পদ ইন্ট্রোডিউস করা হয়, এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 1857 সালের মহাবিদ্রোহের পর কোম্পানি রুল শেষ হয় এবং ক্রাউন রুল শুরু হয়। মহারানীর ঘোষণাপত্র আসে, এবং মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 লাগু করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা কে চালু করেছিলেন? ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন। লর্ড ডালহৌসি ডক্টরিন অফ ল্যাবস, সত্য বিলোপ নীতি মনে রাখতে হবে। ডক্টরিন অফ ল্যাবস বা সত্য বিলোপ নীতি 1848 খ্রিস্টাব্দে চালু করেন। ফার্স্ট রেলওয়ে আসছে এনার টাইমে 1853 খ্রিস্টাব্দে, বোম্বে টু থানে। এরপরে উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 খ্রিস্টাব্দে, বিধবা বিবাহ আইন প্রচলন হচ্ছে। প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করছেন 1854 খ্রিস্টাব্দে। উডের ডিসপ্যাচ যেটাকে বলা হয় ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কাটা, সেটাও কিন্তু ডালহৌসির টাইমেই আসছে। কর্নওয়ালিসের টাইমে মনে রাখতে হবে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিসের টাইমে হচ্ছে, এবং তিনি কিন্তু তার যে কবর সেটা কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে, গাজীপুরে, উত্তরপ্রদেশের গাজীপুরে। এবং এই লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস। লর্ড মাউন্টব্যাটেন, ইনি হচ্ছেন লাস্ট ভাইসরয়। লর্ড মাউন্টব্যাটেন পার্টিশনের টাইম পিরিয়ডে থাকছেন, এবং লাস্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। লর্ড ক্যানিং হচ্ছে ফার্স্ট ভাইসরয়, এবং তিনি হচ্ছেন মহাবিদ্রোহের সময় 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় তিনি কিন্তু ভাইসরয় ছিলেন। ভারতের প্রথম মহিলা বিদ্যালয় কে স্থাপন করেন? ভারতের প্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেন সাবিত্রীবাই ফুলে, যিনি হচ্ছেন জ্যোতিবা ফুলের স্ত্রী। এরা হচ্ছে মহারাষ্ট্র বা পুনে রিজিয়নে অনেক মানে রিভলিউশনারি অ্যাক্টিভিটি দেখা যেত, এই জায়গাটাতে কাজ করতেন, এবং সত্য শোধক সমাজ বা ট্রুথ সিকিং সোসাইটি এস্টাবলিশ করেছিলেন। এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে, এবং এটা প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। ক্যালকাটা স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। ঠিক আছে, ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় 1793 খ্রিস্টাব্দে। একটু আগেই বললাম যে এটা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। কলকাতা বিজ্ঞান কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। কে সতীদাহ প্রথা রদ করেছিলেন? সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন, মানে সেটাকে ক্রিমিনালাইজ করা হয়, এবং তিনি সার্কিট কোড অ্যাবলিশ করেছিলেন। ঠিক আছে, সার্কিট কোড অ্যাবলিশ করেছিলেন, এবং লর্ড উইলিয়াম বেন্টিংকে বলা হয় ফাদার অফ মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, কারণ এই টাইমে ম্যাকুলে মিনিট যে কমিটিটা গঠিত হয়েছিল এবং তার যে রেকমেন্ডেশন সেটা এই লর্ড উইলিয়াম বেন্টিং এর টাইমেই আসছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। সত্য শোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সত্য শোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিলেন? একটু আগেই বললাম সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিবা ফুলে।
এই টাইমে আরো কিছু মন্ডলী এবং আরো কিছু অ্যাসোসিয়েশন খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে পরমহংস মন্ডলী। পরমহংস মন্ডলী হচ্ছে দাদোবা পান্ডুরঙ্গে এবং প্রার্থনা সমাজ আত্মরাম পান্ডুরঙ্গে, এই দুটোর মধ্যে খুব গুলিয়ে যায়, তাই পরমহংস মন্ডলী হচ্ছে দাদোবা পান্ডুরঙ্গে এবং প্রার্থনা সমাজ আত্মারাম পান্ডুরঙ্গে, এই দুটো কিন্তু একটুখানি মনে রাখবে। কোন গভর্নর জেনারেলের সময় ভারতের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হতো? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসের টাইম পিরিয়ডে। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন এক্ষুনি বললাম আত্মারাম পান্ডুরঙ্গে। কেশবচন্দ্র সেনের নাম কিসের সঙ্গে জড়িত? ব্রহ্ম সমাজের সঙ্গে জড়িত। দেবেন্দ্রনাথ ঠাকুরের নামও ব্রহ্ম সমাজের সঙ্গে জড়িত। রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রহ্ম সভা বা ব্রহ্ম সমাজ, যেটা আত্মীয় সভা ছিল, আত্মীয় সভা থেকে তারপরে সেটা ব্রহ্ম সভা হয়ে যায়। 1814-তে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা, এবং এই আত্মীয় সভা পরবর্তী ক্ষেত্রে এটার নাম পরিবর্তন করে হয়ে যায় 1828 খ্রিস্টাব্দে ব্রহ্ম সভা, যেটা পরবর্তী ক্ষেত্রে ব্রহ্ম সমাজ নামে পরিচিত। এবং রাজা রামমোহন রায়কে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা। রাজা রামমোহন রায়কে রাজা যে সারনেম সেটা দিয়েছিলেন আকবর দ্য সেকেন্ড। আকবর দ্য সেকেন্ড তিনি রাজা সারনেমটা দিয়েছিলেন। রাজা রামমোহন রায়ের লেখা কিছু বইয়ের নাম মনে রাখতে হবে, যেমন গিফট টু মনোথিজম, দ্য পার্সপেক্ট অফ জেজাস, সম্মত কৌমুদি, মিরাতুল আকবর, যেটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে তিনি একটা পত্রিকা চালু করেছিলেন, সেটা হচ্ছে মিরাত উল আকবর। মিরাত উল আকবর, এটা হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায় সম্পর্কে হয়ে গেল। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজের মূল যে কাণ্ডারি সেটা বয়ে নিয়ে যাচ্ছিলেন, এবং তারপরে কেশবচন্দ্র সেন ব্রহ্ম সমাজে যুক্ত হন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব ব্রহ্ম সমাজ আবার স্প্লিট হয়ে যাচ্ছে, একটা আদি ব্রহ্ম সমাজ এবং একটা সাধারণ ব্রহ্ম সমাজ নামে পরিচিত হচ্ছে। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। কবে না? এটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1828 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 খ্রিস্টাব্দে। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হতো? লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে। ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হতো লেডি উইথ দ্য ল্যাম্প। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হতো? ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচুর অবদান রয়েছে বিধবা বিবাহ প্রচলনে এবং বাল্য বিবাহ রদ করার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অনস্বীকার্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। সোমপ্রকাশ পত্রিকাকে প্রকাশ করেছিলেন? সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি, যেটা হচ্ছে প্রথম পত্রিকা। ঠিক আছে, ভারতে প্রকাশিত প্রথম পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। তোমরা কমেন্ট সেকশনে বলবে সমাচার দর্পণ কে প্রকাশ করতেন এবং সংবাদ কৌমুদী কে প্রকাশ করতেন। কমেন্ট সেকশনে উত্তর করবে, অনেকবার পড়িয়েছি ক্লাসে। তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি আরেকটা পত্রিকাও প্রকাশ করতেন তত্ত্ববোধিনী পত্রিকা নামে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথমবারের জন্য ছাপা বেরিয়েছিল। নিম্নলিখিতের মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক। ঠিক আছে, ভবানু পাঠক, মজনু শাহ, এরা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। সুই মুন্ডা, এটা হচ্ছে তোমার মুন্ডা বিদ্রোহের নেতা। বিশ্বচরণ বিশ্বাস, এটা হচ্ছে নীল বিদ্রোহ হয়েছিল, সেই নীল বিদ্রোহের নেতার নাম। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? একটু আগে যেটা কোয়েশ্চেন করলাম, সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র, এবং এটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। এটা অলরেডি বললাম তোমাদের যে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। লর্ড রিপন সম্পর্কে মনে রাখবে, ইলবার্ট বিল চালু হয়েছিল এই টাইমে 1883 খ্রিস্টাব্দে, সেটা লর্ড রিপনের টাইমে, এবং তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যে দেশীয় ভাষার সংবাদপত্র আইন, সেটাকে রদ করেছিলেন।
প্রথম সিনক্রোনাইজড সেন্সাস, প্রথম জনগণনা হয়েছিল লর্ড রিপনের টাইমে, কমপ্লিট সেন্সাস হয়েছিল লর্ড রিপনের টাইমে, এবং লর্ড রিপনকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। এবং এই সময় হান্টার কমিশন এসেছিল, হান্টার কমিশন যেটা 1882-তে আসছে। হান্টার কমিশন একটা জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পরেও গঠিত হয়েছিল তদন্ত করার জন্য, সেটা কিন্তু নয়। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি বা ডক্টরিন অফ ল্যাপস প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। অলরেডি বলে দিয়েছি। সত্যবিলোপ নীতির মাধ্যমে প্রথম কোন রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল? প্রথম যে রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটা হচ্ছে সাতারা, ঠিক আছে, সাতারা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে। তারপর সম্বলপুর এবং জয়পুর, সম্বলপুর এবং জয়পুর যেটা হচ্ছে 1849 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে উদয়পুর 1852, ঝাঁসি 1853 এবং নাগপুর 1854। এই সত্যবিলোপ নীতির মাধ্যমে যে রাজ্যগুলোকে ব্রিটিশরা নিজেদের অধীনে নিয়ে নিচ্ছে সেটাও কিন্তু একটা মেজর কারণ ছিল মহাবিদ্রোহের, ঠিক আছে। এবং এই ডালহৌসি বলেছিল যে আওয়াধ ইজ লাইক দ্যাট চেরি দ্যাট উইল ড্রপ ইনটু আওয়ার মাউথ ওয়ান ডে। আওয়াধকে চেরির সাথে কম্পেয়ার করেছিল, কারণ আওয়াধ হচ্ছে এমন একটা স্টেট যেটাকে ব্রিটিশরা অধিগ্রহণ করে নিয়েছিল এটা বলে যে এখানে যে শাসক রয়েছে তিনি মানে যে ওয়াজেদ আলী শাহ যিনি আওয়াধের নবাব ছিলেন তিনি আওয়াধকে গভর্ন করতে পারছে না, মিস গভর্নেন্সের দোহাই দিয়ে আওয়াধকে ক্যাপচার করে নিয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 39। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। কোয়েশ্চেনটা হচ্ছে স্বাধীন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে একটা স্বাধীন কথাটা উল্লেখ করতে হবে, লর্ড মাউন্টব্যাটেন। কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়? ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল লর্ড কার্জনের আমলে। লর্ড কার্জন হচ্ছে যখন বঙ্গভঙ্গ হচ্ছে, বঙ্গভঙ্গর সময় তিনি ভাইসরয় ছিলেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে চালু করা হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করা হয় 1878 খ্রিস্টাব্দে। কে চালু করেন? লর্ড লিটন চালু করেন, লিটন। এবং রিপন সেটাকে রদ করেছিলেন, রিপন রদ করেছিলেন, এর ভাই ছিল, লিটনের ভাই ছিল রিপন। চার্টার অ্যাক্ট কবে পাশ করা হয়? চার্টার অ্যাক্ট পাশ করা হয় 1813 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি চার্টার অ্যাক্ট একটা নয়, চার্টার অ্যাক্ট অনেকগুলো ছিল। কি কি? ভারত যখন ব্রিটিশদের অধীনে রয়েছে সেখানে দুটো ফেজে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে কোম্পানি রুল, একটা হচ্ছে ক্রাউন রুল। মানে যতদিন কোম্পানি একটা মানে বাণিজ্য করতে এসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে এসছে এবং বাণিজ্য করতে আসার পরে ভারতের অ্যাডমিনিস্ট্রেশনে নিজেরা পার্টিসিপেট করছে। তো এই কোম্পানি রুল চলছে 1773 থেকে 1858 পর্যন্ত। এবং এই 1858-তে আসছে মহারানীর ঘোষণাপত্র। এই 1858 থেকে শুরু করে একবারে 1947 পর্যন্ত চলছে হচ্ছে ক্রাউন রুল। তো কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলবে তার জন্য তো কিছু রুল থাকতো, সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে আসতো। যেরকম প্রথম আমরা পড়ি যে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টে কি বলা হলো? এই রেগুলেটিং অ্যাক্টে গভর্নর অফ বেঙ্গলকে কনভার্ট করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই 1773-এর আগে পর্যন্ত এখানটাতে বাংলার গভর্নর ছিল, মানে বাংলা প্রেসিডেন্সি, এই জায়গাটাতে মুম্বাই প্রেসিডেন্সি, এবং এখানটাতে তোমার চেন্নাইয়ের যে মাদ্রাজ এলাকা এই জায়গাটাতে মাদ্রাজ প্রেসিডেন্সি। তিনটা প্রেসিডেন্সির আলাদা আলাদা গভর্নর ছিল, আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, মানে এই জায়গাকার হেড ছিল একজন করে
গভর্নর প্রত্যেকটা জায়গাকার। আর 1773 খ্রিস্টাব্দে যখন রেগুলেটিং অ্যাক্ট আসলো এবং এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বলা হলো যে গভর্নর অফ বেঙ্গল সে হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাছে কিছু পাওয়ার বেশি থাকলো গভর্নর অফ মুম্বাই এবং গভর্নর অফ মাদ্রাজের থেকে, ঠিক আছে। এবং এই অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হলো কলকাতাতে, যেখানে একজন চিফ জাস্টিস এবং 3 জন জাজ থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে এই অ্যাক্টে কিছু অ্যামেন্ড করা হলো, যেটা হচ্ছে 1781 খ্রিস্টাব্দে কিছু অ্যামেন্ড করা হলো। তারপর আসলো পিটের ভারত শাসন আইন, ঠিক আছে, পিটের ভারত শাসন আইন কবে আসছে? এটা আসছে 1784 খ্রিস্টাব্দে। এই পিটের নাম পিট নামটা কেন হচ্ছে না, উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গারের নাম অনুসারে এই আইনটার নাম হচ্ছে। এখানে বলা হলো যে ডুয়েল কন্ট্রোল হবে, কমার্শিয়াল ফাংশন থাকবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন থাকবে, এবং কমার্শিয়াল ফাংশনগুলোকে ম্যানেজ করবে কোর্ট অফ ডিরেক্টরেট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলোকে ম্যানেজ করবে ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টের একটা অফিসার যে গোটা এই যে ইন্ডিয়াতে যে টেরিটরিগুলো রয়েছে ব্রিটিশদের, সেই টেরিটরিগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলোকে ম্যানেজ করবে। এরপরে আসছে ফার্স্ট চ্যাটার অ্যাক্ট, যেটা হচ্ছে 1813 খ্রিস্টাব্দে। 1813 খ্রিস্টাব্দের চ্যাটার অ্যাক্টে বলা হলো যে কোম্পানির যে মোনোপলি রয়েছে ইন্ডিয়াতে ট্রেড করার, সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো, এক্সেপ্ট টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। এতদিন পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা মোনোপলি ছিল, তারাই একমাত্র ভারতে এসে বাণিজ্য করতে পারত। এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানির মোনোপলিকে অ্যাবলিশ করে দেওয়া হলো এবং শুধুমাত্র চায়ে এবং চীনের সাথে বাণিজ্য করাতে রেস্ট্রিক্ট করে দেওয়া হলো, এবং বলা হলো যে ব্রিটিশ ক্রাউন হচ্ছে কোম্পানির যে টেরিটরিগুলো রয়েছে তার সোভারেনিটি ব্রিটিশ ক্রাউনের কাছে থাকবে, মানে ব্রিটিশ যে রাজ পরিবার সেই রাজ পরিবারের কাছে থাকবে। এবং খ্রিস্টান মিশনারিকে ফার্স্ট অ্যালাউ করা হলো ইন্ডিয়াতে আসতে এবং খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য, এবং প্রত্যেক 1 লাখ টাকা অ্যালট করা হলো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের জন্য স্পেন্ড করাতে। এবং বলা হলো যে প্রত্যেক 20 বছর অন্তর অন্তর এই চার্টার অ্যাক্টটাকে রিভিউ করা হবে এবং যদি কিছু অ্যামেন্ডমেন্ট করার দরকার হয় অ্যামেন্ডমেন্ট করা হবে। তাই 1813 পরে নেক্সট চার্টার অ্যাক্ট হচ্ছে 1833 খ্রিস্টাব্দে আসছে। এখানেও অনেক কিছু চেঞ্জেস আছে, আমি সেই ইনফরমেশনে ঢুকছি না। এবং তারপরে আসছে 1853 খ্রিস্টাব্দে। এই তিনটেই কিন্তু চার্টার অ্যাক্ট, ঠিক আছে, এটাও চার্টার অ্যাক্ট, এটাও চার্টার অ্যাক্ট। এরপরে 1853 পরে আসছে ডাইরেক্টলি ক্রাউন রুল শুরু হয়ে যাচ্ছে, যেখানে আসছে কুইন্স প্রোক্লামেশন বা মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 খ্রিস্টাব্দে আসছে। তারপর আবার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 খ্রিস্টাব্দে। আবার 1909 খ্রিস্টাব্দে আমরা মরলে মিন্টো রিফর্ম পড়ছি। তারপর 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এরপরে যে একটা পড়ি সেটা হচ্ছে 1947 এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ঠিক আছে। এই অ্যাক্ট গুলোতে কি বলা হয়েছে না বলা হয়েছে সেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, কে সতীদাহ প্রথা রদ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সহায়তায়। কোন গভর্নর জেনারেলের সময় ভারতের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হতো? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। এটা রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, বাট স্টিল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। কোথায় বসেছিল? বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে, এবং এখানে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয় A.O. হিউমকে, এবং এই A.O. হিউম কিন্তু একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট ছিলেন এবং ব্রিটিশ রেভিনিউ অফিসার ছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? প্রথম ভারতীয় সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং দাদাভাই নৌরোজি কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায়। থার্ড অধিবেশন হয়েছিল মাদ্রাজে, যেখানে সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তায়েবজি।
কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ডাফরিনের আমলে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল? প্রথম বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দের অধিবেশনে। 1896 খ্রিস্টাব্দের অধিবেশনে, যেটা হচ্ছে কলকাতাতে, যেটা হচ্ছে কলকাতাতে। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল রাখবে 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হচ্ছে সেই টাইমে গোপাল কৃষ্ণ গোখলে, জি.কে. গোখলে, তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করছেন এবং এটা হচ্ছে বেনারস অধিবেশন। ঠিক আছে, বেনারস অধিবেশন। এখানে স্বদেশী মুভমেন্টের রেজলিউশন অ্যাডপ্ট করা হয়েছিল। এরপর হচ্ছে 1906, 1906টাও ইম্পর্টেন্ট। 1906 হচ্ছে দাদাভাই নৌরোজি, সেখানে স্বরাজ, স্বদেশী, বয়কট এবং ন্যাশনাল এডুকেশন অ্যাডপ্ট করা হয়েছিল। 1907 হচ্ছে 1907 হচ্ছে রাসবিহারী ঘোষ, যেটা সুরাটে হচ্ছে, এবং এখানে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সুরাট স্প্লিট বলা হয়, এক্সট্রিমিস্ট এবং মডারেটার্স দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, চরমপন্থী এবং নরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানে সভাপতিত্ব করছেন রাসবিহারী ঘোষ, বোস নয় কিন্তু, রাসবিহারী ঘোষ। 1911 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ রদ করা হচ্ছে সেই বছর জাতীয় কংগ্রেসের সভা সংগঠিত হচ্ছে কলকাতাতে। 1911 খ্রিস্টাব্দে প্রথমবার জনগণ মন গাওয়া হয়েছিল। ঠিক আছে, জনগণ মন গাওয়া হয়েছিল, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন। তারপর 1916 খ্রিস্টাব্দেরটাও ইম্পর্টেন্ট, যেটা অম্বিকাচরণ মজুমদার লখনৌয়ে হচ্ছে এটা, এবং এখানে লখনৌ প্যাক্ট স্বাক্ষরিত হচ্ছে, লখনৌ প্যাক্ট স্বাক্ষরিত হচ্ছে। এরপরে যেটা 1917, সেখানে অ্যানি বেসান্ট প্রথম মহিলা সভাপতি। 1924 যেটা হচ্ছে বেলগাঁও, মহাত্মা গান্ধী একটা মাত্র অধিবেশনে সভাপতিত্ব করছেন, বেলগাঁও অধিবেশন। 1925 সেটা হচ্ছে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এরপরে 1929টা ইম্পর্টেন্ট, 1929 হচ্ছে যেখানে জওহরলাল নেহরু সভাপতিত্ব করছেন এবং এটা লাহোরে হচ্ছে, এবং এই 1929 পূর্ণ স্বরাজের দাবি করা হয় এবং এটা ডিসাইড করা হয় যে 1930 26 জানুয়ারিতে প্রথমবার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হবে, এবং যেই ডেটাকে মনে করে আমাদের রিপাবলিক ডে সেলিব্রেট করা হয় 26 জানুয়ারি। ওকে, তারপর 1931 যেটা সর্দার প্যাটেল লিড করছেন করাচিতে। এরপরে তো 1937 যেটা ফৈজপুরে হচ্ছে, যেটা একমাত্র সেশন যেটা গ্রামে সংগঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় সংগঠিত হয়? একটু আগেই বললাম কলকাতাতে সংগঠিত হয় এবং দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতীয় গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং একজনই গভর্নর ছিলেন ভারতীয়। তারপরে গভর্নর পদটা বিলুপ্ত হয়ে যায়, মানে গভর্নর পদটাকে খারিজ করে দেওয়া হয়। রওলাট অ্যাক্ট কত সালে পাশ করেছিল? রওলাট অ্যাক্ট পাশ হয়েছিল 1919 খ্রিস্টাব্দে, এবং তারপরে রওলাট সত্যাগ্রহ শুরু করেছিলেন গান্ধীজি, এবং 1919 খ্রিস্টাব্দে আমরা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার দেখতে পাবো 13ই এপ্রিল, যেটা বৈশাখীর দিন ছিল, 13ই এপ্রিল বৈশাখীর দিন ছিল, এবং এখানে সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে অ্যারেস্টেড এগেনস্টে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করছিল লোকজন, এবং সেই নিরস্ত্র মানুষজনদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল এবং প্রচুর মানুষ এখানে নিহত হয়েছিল, যেটা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার বা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। পরবর্তী ক্ষেত্রে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়, যেটার নামও কিন্তু হান্টার কমিটি। ঠিক আছে, হান্টার কমিটি। এখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন এবং গান্ধীজি কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন, এবং এখানে যে যিনি অর্ডার দিয়েছিলেন জালিয়ানওয়ালাবাগ মানে গুলি চালাবার যিনি অর্ডার দিয়েছিলেন তার নাম হচ্ছে রেগিনেন্ট ডায়ার, এবং পরবর্তী ক্ষেত্রে উধম সিং মাইকেল ও ডায়ারকে হত্যা করেন, যিনি তৎকালীন পাঞ্জাবের গভর্নর ছিলেন। ঠিক আছে, ভুল করে হত্যা করেছেন এরকম নয়, নাম দিয়ে গুলিয়ে ফেলেছেন এরকম নয়। উধম সিং হত্যা করেন কাকে না, মাইকেল ও ডায়ারকে, যিনি পাঞ্জাবের গভর্নর ছিলেন। আর গুলি চালাবার
যে আদেশ সেটা দিয়েছিলেন রেগিনেন ডায়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার ভারতে কত সালে এসেছিল? মন্টেগু চেমসফোর্ড হচ্ছে 1919 খ্রিস্টাব্দে, 1919-এ। ক্রিপস মিশন আইন কত সালে এসেছিল? ক্রিপস মিশন আসছে ইন দ্য ইয়ার অফ 1942। কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন? এখানে মনে রাখতে হবে সরোজিনী নাইডুর নাম, তিনি কিন্তু গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, যিনি ডিপ্রেস ক্লাসদের রিপ্রেজেন্ট করছিলেন, এবং একমাত্র অধিবেশন যেখানে কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছেন গান্ধীজি, এবং গান্ধী আরউইন প্যাক্ট স্বাক্ষরিত হচ্ছে। স্যাডলার কমিশন কবে গঠন করা হয়? স্যাডলার কমিশন গঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেন? বারদৌলি সত্যাগ্রহের পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেন। গদর পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল, প্রতিষ্ঠা করেছিলেন স্যান ফ্রান্সিসকোতে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর 1919 খ্রিস্টাব্দে। 1929 সালে লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, যেটা একটু আগে বললাম যে এখানে ডিসাইড করা হয় 1930-তে 26 জানুয়ারি রাভি নদীর তীরে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয় এবং ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়, এবং সেই দিনটাকে মাথায় রেখে ইন্ডিয়ান রিপাবলিক ডে আমরা আজকের দিনে সেলিব্রেট করি, যেদিনকে কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হচ্ছে, পুরো কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হচ্ছে, যেটা 26 জানুয়ারি 1950-তে। এবং এর আগে 1.5 মাস আগেই কিন্তু কনস্টিটিউশন, প্রায় 1 মাস 4 দিন আগে, মানে 26 নভেম্বর 1949-এই কিন্তু কনস্টিটিউশন গ্রহণ করা হয়েছিল, যেখানে কিছু আর্টিকেল 15টা আর্টিকেল অ্যাডপ্ট করা হয়েছিল, কিন্তু টোটাল কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয় 1950 26 জানুয়ারি। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় 1920 খ্রিস্টাব্দে, এবং ফাউন্ডার ছিলেন লালা রাজপথ রায়, এম এন জোশী। ঠিক আছে, এই নামগুলো একটুখানি মনে রাখবে। 62 মোপলা বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে নীল চাষীদের বিদ্রোহ ছিল, তারা নীল চাষীদের উপর অত্যাচার করা হয়েছিল এবং তারা বিদ্রোহ করেছিল, এবং গান্ধীজির প্রথম সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজিকে কে ইনভাইট করেছিল? রাজকুমার শুক্লা ইনভাইট করেছিল গান্ধীজিকে চম্পারণে। ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থের রচয়িতা হচ্ছে মহাত্মা গান্ধী। বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়েছিল 12 ডিসেম্বর 1911 সালে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়? অনুশীলন সমিতি গঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। 1902 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি গঠিত হয়। হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত? হান্টার কমিশন যুক্ত হচ্ছে শিক্ষার সঙ্গে। সাইমন কমিশনে মোট কতজন সদস্য ছিল? সাইমন কমিশনে মোট সদস্য ছিল 7 জন, এবং অল হোয়াইট কমিশন ছিল, কোনো ইন্ডিয়ান এখানে এই কমিশনের পার্ট ছিল না, যার জন্য সাইমন গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। এবং এই সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে লাঠিচার্জে লালা রাজপথ রায় আহত হন, এবং পরবর্তী ক্ষেত্রে সেই আহত হওয়ার পরে জন্যই কিন্তু তার মৃত্যু হয়। গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? প্রথম গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন। দেশবন্ধু নামে কে পরিচিত ছিল? দেশবন্ধু নামে পরিচিত ছিল চিত্তরঞ্জন দাস। বারদৌলি সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু উইদিন দ্য কংগ্রেস। ঠিক আছে, কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছে, মানে কংগ্রেসের যারা সুভাষচন্দ্র বসুকে সমর্থন করছিলেন তাদেরকে নিয়েই কিন্তু ফরওয়ার্ড ব্লক গঠিত হয়। পরবর্তী ক্ষেত্রে তিনি কংগ্রেস তো ত্যাগ করেনি, এবং দেশ ছেড়েও তিনি চলে যান, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আইনে প্রতিষ্ঠা করছেন ক্যাপ্টেন মোহন সিং, এবং তিনি তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে জয়েন করছেন এবং তার দায়ভার সামলাচ্ছেন।
ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? এক্ষুনি বললাম ক্যাপ্টেন মোহন সিং প্রতিষ্ঠা করেছিলেন, এবং কবে? 1942-তে প্রতিষ্ঠা করেছিলেন। কাদেরকে নিয়ে? যে সমস্ত ইন্ডিয়ান প্রিজনার ছিল সিঙ্গাপুরে তাদেরকে নিয়ে ক্যাপ্টেন মোহন সিং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন। নিম্নের কে নরমপন্থী নেতা ছিলেন না? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, বালগঙ্গাধর তিলক। নরমপন্থী নেতা ছিলেন না বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলককে বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ঠিক আছে, ইন্ডিয়ান আনরেস্টের ফাদার বলা হতো বালগঙ্গাধর তিলককে, এবং তিনি মারাঠা এবং কেশরী দুটো পত্রিকা প্রবর্তন করেছিলেন। মারাঠা হচ্ছে ইংরেজি ভাষায় এবং কেশরী হচ্ছে মারাঠি ভাষায়। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন? ডাক টিকিট চালু করেছিলেন লর্ড ডালহৌসি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা স্লোগানটি কে দিয়েছেন? এই স্লোগানটি দিয়েছেন মোহাম্মদ ইকবাল। বুড়িবালামের যুদ্ধ কবে হয়েছিল? বুড়িবালামের যুদ্ধ হয়েছিল 1915 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম কত সালে রেল চালু হয়? 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল চালু হয় বোম্বে টু থানে। মরলে মিন্টো শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়? মরলে মিন্টো আইন হচ্ছে 1909 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটাই হচ্ছে মরলে মিন্টো আইন। গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? একটাই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, বেলগাম অধিবেশন 1924 খ্রিস্টাব্দে, 1924-এ। হোমরুল লীগের নেত্রী কে ছিলেন? হোমরুল লীগের নেত্রী ছিলেন অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট এবং বালগঙ্গাধর তিলক হোমরুল লীগ মুভমেন্ট চালু করেছিলেন, এবং অ্যানি বেসান্তের যে এরিয়া সেটা অনেক বড় ছিল। বালগঙ্গাধর তিলক পুনের রিজিয়নে এবং অ্যানি বেসান্ট হচ্ছে মাদ্রাজ তার হেডকোয়ার্টার ছিল। ইলবার্ট বিল কে প্রবর্তন করেছিলেন? ইলবার্ট বিল প্রবর্তন করেছিলেন লর্ড রিপন। লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1916 খ্রিস্টাব্দে হয় লখনৌ প্যাক্ট। কাদের মধ্যে? না আইএনসির মধ্যে চরমপন্থী, নরমপন্থী এবং হচ্ছে মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল লখনৌ প্যাক্ট। অভিনয় নিয়ন্ত্রণ আইন বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ করা হয়? লর্ড নর্থব্রুক করেছিলেন, এটা হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়? আগস্ট প্রস্তাব পেশ করা হয় 1940 খ্রিস্টাব্দে। আগস্ট অফার, যেটাকে না তো আইএনসি অ্যাডপ্ট করেছিল, না তো মেজরিটি অফ দ্য পার্টি যেগুলো ছিল কেউই সেটাকে অ্যাকসেপ্ট করেনি। কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়? 1911 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তর করা হয়। যে বছর বঙ্গভঙ্গ রদ করা হচ্ছে সেই বছরই রাজধানী স্থানান্তর করা হচ্ছে, এবং এই বছর দিল্লির দরবার অনুষ্ঠিত হয়। জ্ঞানযোগ গ্রন্থটি কে লেখেন? জ্ঞানযোগ গ্রন্থটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন কমিশন হত্যাকাণ্ড ইনভেস্টিগেট করার জন্য অ্যাকচুয়ালি কোন কমিশন গঠন করা হয়েছিল? এটা অলরেডি বলেছি, হান্টার কমিশন গঠন করা হয়েছিল। কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন? প্রথমবারের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছিলেন হরিপুরা অধিবেশনে, তার পরের বার ত্রিপুরা অধিবেশনেও কিন্তু তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন, যার পরে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী বিভক্ত হয়ে যায়? সুরাট স্প্লিট 1907, 1907 সালের সুরাটের অধিবেশনে। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক, এবং এটা একটা মারাঠি ভাষায় লেখা। এবং মারাঠা পত্রিকা সেটা হচ্ছে ইংরেজি ভাষায় লেখা ছিল। বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সার যুদ্ধ হচ্ছে 1764 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু করা হয়? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয় 1765 খ্রিস্টাব্দে, বক্সার যুদ্ধের পরেই। প্রথম ইঙ্গ মহীশূরের যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 69 সালে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। তোমরা বলবে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হয় কোন সন্ধির মাধ্যমে? ডক্টরিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি কোথায় প্রযোজ্য হয়নি? মহীশূর, তাম্রলিপ্ত, ঝাঁসি নাকি সাতারা? এটা প্রযোজ্য হয়নি হচ্ছে মহীশূরে। ডক্টরিন অফ ল্যাপস প্রযোজ্য হয়নি কারণ এখানে ডক্টরিন অফ ল্যাপসে বলা হয়েছিল যে যদি রাজার নিজের সন্তান না থাকে তাহলে কোনো পালক পুত্র বা অ্যাডপ্টেড কাউকে তার মানে উত্তরাধিকার হিসেবে বসাতে পারবে না। তাই মহীশূরের ক্ষেত্রে এই ডক্টরিন অফ ল্যাপসটা প্রযোজ্য হয়নি। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স
কে রচনা করেছেন? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স রচনা করেছেন বিনায়ক দামোদর সাভারকর। এবং বিনায়ক দামোদর সাভারকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছে যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। লাস্ট কোশ্চেন আজকের, এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায়। 100 কোয়েশ্চেন আমরা কমপ্লিট করলাম। কে কতগুলো উত্তর করতে পারলে কমেন্ট সেকশনে জানাবে। খুব ফাস্ট আমরা করেছি যাতে রিভিশনটা তাড়াতাড়ি হয়, কারণ এখন এক্সাম একদম দোরগোড়ায়, নতুন করে পড়ার কিছু নেই। যা কিছু পড়েছো সেটা থেকে মক দাও, রিভিশন করো, এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। পিডিএফ টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। যদি কোনো কোয়ারি কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে।